হ্যালো গাইস, আই থিঙ্ক আই এম অডিবল। তো লাস্ট ভিডিও এটা ডাইজেস্টিভ সিস্টেমের এটা লাস্ট ভিডিও। তো আমরা এই ভিডিওতে কি ডিসকাস করব? এই ভিডিওতে আমরা ডিসকাস করব ট্রান্সপোর্ট অফ ফুড। তো ফুড কীভাবে ট্রান্সপোর্ট হয় এটা আমরা কার্বোহাইড্রেটের যখন অ্যাবসর্পশন পড়েছিলাম তখন আমরা কিছুটা ডিসকাস করেছিলাম, কিন্তু এখানে আমরা এক্সট্রা যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা ডিসকাস করে নেব। সবার প্রথমে এটা যদি সেল মেমব্রেন হয় ট্রান্সপোর্ট তিন রকমের হয়। একটা হচ্ছে যে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি থাকলে সেকেন্ডারি থাকবে ফ্যাসিলিটেড ডিফিউশন, সিম্পল ডিফিউশন, অসমোসিস অ্যান্ড অসমোসিস আর সিম্পল ডিফিউশন, অসমোসিস এই সমস্ত ট্রান্সপোর্টের মিডিয়াম আছে। ওকে, সো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি? দেখো, এটা হচ্ছে যে ধরো কোনো ট্রান্সপোর্টার কোথায় লাগে? সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং ফ্যাসিলিটেড ডিফিউশন এই দুটোতে ট্রান্সপোর্টার লাগে। এরপর যদি এইখানে এই ট্রান্সপোর্টারটা আছে, এর মাধ্যমে এখানে তো দুটো সোডিয়াম আয়ন অ্যাবসর্ব হচ্ছে, এবং সোডিয়াম আয়ন যেহেতু একটা পজিটিভ চার্জ, সেহেতু পজিটিভ চার্জ সহজেই কিন্তু সেল মেমব্রেনকে ক্রস করে যেতে পারে। ওকে, সেল মেমব্রেন ক্রস করে যেতে পারে, কিন্তু তার সঙ্গে এই সোডিয়ামের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে গ্যালাক্টোজ, গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড। এই যে গ্যালাক্টোজ, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এই দুটো আলাদা। গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিডটা তুমি ভুলে যাও, কিন্তু গ্যালাক্টোজটা হচ্ছে তোমার এটার সঙ্গে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্যালাক্টোজের যে ট্রান্সপোর্টটা হচ্ছে সেইটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হচ্ছে। মানে এখানে বলা হচ্ছে যে ধরো এটাই হচ্ছে যে লিখে পড়ানো এটাই সুবিধা। মানে এটা হচ্ছে তোমার সেল মেমব্রেন। ওকে, সেল মেমব্রেনের সঙ্গে যদি কোনো কারণে সোডিয়ামের ট্রান্সপোর্টের সঙ্গে যদি কোনো মলিকুলের ট্রান্সপোর্ট হয়, অর্থাৎ ধরো যদি গ্যালাক্টোজের ট্রান্সপোর্ট হয়, তার সঙ্গে গ্লুকোজ আর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই ট্রান্সপোর্টটা যখন হয় এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কিসের মাধ্যমে হয় গো? SGLT1 রিসেপ্টরের মাধ্যমে হয়। SGLT1 রিসেপ্টরের মাধ্যমে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তাহলে কোন ক্ষেত্রে হয়? মেনলি গ্যালাক্টোজ। এই গ্যালাক্টোজটা তুমি মনে রাখবে, কারণ গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড এটাতে সমস্ত রকমের ট্রান্সপোর্টই হয়। আর এই ডাইরেক্ট যে সোডিয়ামটা চলে যাচ্ছে এটাকে বলা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ডাইরেক্ট সোডিয়ামটা চলে যাচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কেন সোডিয়ামটা ডাইরেক্ট প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হচ্ছে? কারণ সোডিয়ামটা যাচ্ছে এটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এবং সোডিয়ামের উপর ডিপেন্ড করে গ্যালাক্টোজ এবং গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এগুলো যাচ্ছে। তার জন্য গ্যালাক্টোজ, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এগুলোর ট্রান্সপোর্ট হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তুমি এভাবেই মনে রাখো, কারণ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইন ডিটেলস তোমরা MBBS-এর ফার্স্ট ইয়ারে ফিজিওলজি যখন পড়বে তখন বুঝতে পারবে। কিন্তু এখন এভাবেই মনে রাখো যে সোডিয়ামটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সোডিয়ামের উপর ডিপেন্ড করে গ্যালাক্টোজ, গ্লুকোজ এগুলো হচ্ছে ট্রান্সপোর্ট হচ্ছে, তার জন্য এগুলো হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওকে, সেম জিনিস কী হচ্ছে না ফ্যাসিলিটেড ডিফিউশন। ধরো এই যে ফ্যাসিলিটেড ডিফিউশন কী না, এখানে হচ্ছে একটা হচ্ছে ট্রান্সপোর্টার, ফ্যাসিলিটেড ডিফিউশনও ট্রান্সপোর্টার লাগে। তাহলে উইথ দ্য হেল্প অফ ট্রান্সপোর্টার কী যাবে না ফ্রুক্টোজ যাবে, আর গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গিয়ে সমস্ত দিকে যাবে জলের মতন, যেখান দিকে হবে সেখান দিকেই চলে যাবে। তাহলে এই প্রসেসটা কী বলা হচ্ছে না ফ্যাসিলিটেড ডিফিউশন। এই প্রসেসটাকে কী বলা হচ্ছে গো? ফ্যাসিলিটেড ডিফিউশন। আবার সেই গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড এটা সিম্পলভাবে ডিফিউশন হতে পারে, সিম্পল ডিফিউশন। এরপর যদি ওয়াটার ডিফিউশন হয়, ওয়াটার কীভাবে ডিফিউশন হয়? অসমোসিস। আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম অসমোসিস ওয়াটার ডিফিউশন হচ্ছে। আর আয়ন ডিফিউশন হচ্ছে। আয়ন দু রকম আয়ন হচ্ছে, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন। ক্যাটায়ন যেটা হচ্ছে যে সেটা হচ্ছে ইজিলি ক্যাটায়ন আর অ্যানায়ন, ক্যাটায়নটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর অ্যানায়নটা প্যাসিভ ট্রান্সপোর্ট। ওকে, ক্যাটায়নটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এখানেই বলে দিয়েছে, দেখো ক্যাটায়ন সোডিয়াম আয়ন যেটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হচ্ছে। ক্যাটায়ন যদি হয় যখন সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে,
অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে হচ্ছে গিয়ে এখানে এটিপি লাগবে। অ্যানায়ন হচ্ছে যে প্যাসিভ ট্রান্সপোর্ট, কোনো এটিপি লাগবে না, এটা হচ্ছে যে কেস। তাহলে এই এতক্ষণ ডিসকাশনের মধ্যে আমরা বুঝতে পেরেছি যে গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড এটা যেটা আছে সেটা বোথ সেকেন্ডারি অ্যাক্টিভ হবে, ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমেও যায় এবং সিম্পল ডিফিউশনের মাধ্যমেও যায়। সিম্পল ডিফিউশন আর ফ্যাসিলিটেটেড ডিফিউশন দুটোতেই এটিপি লাগে না, কিন্তু ফ্যাসিলিটেটেড ডিফিউশনে আমার ক্যারিয়ার লাগে, কিন্তু সিম্পল ডিফিউশনে কোনো ক্যারিয়ার লাগে না। ওকে গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল। নেক্সট যেটা আছে, শুধু যদি বলি অনলি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কিসে হয়, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় গ্যালাক্টোজে। অনলি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কোথায় হয়, যদি অনলি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হচ্ছে তখন গ্যালাক্টোজে। যদি বলি অনলি ফ্যাসিলিটেটেড ডিফিউশন তখন আমরা ফ্রুক্টোজ বলা হচ্ছে। যদি বলি অনলি ফ্যাসিলিটেটেড ডিফিউশন তখন আমরা ফ্রুক্টোজ বলবো। ওকে, আর যদি বলি অনলি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে যে অনলি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে গ্যালাক্টোজ। এরপর আমি যদি বলি অনলি ফ্যাসিলিটেটেড ডিফিউশন তখন আমরা বলবো যে ফ্রুক্টোজ। এর বেশি ট্রান্সপোর্টে কিছু নাই। এরপর চলো এনসিআরটিটা দেখে নিই, কোনো এক্সট্রা কোনো ইনফরমেশান আমরা বাদ রেখেছি কি রাখিনি। এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনটা এই ডাইজেস্টিভ সিস্টেমে আছে। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন থেকে জাস্ট দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, ম্যারাসমাস অ্যান্ড কোয়াশিওকর। ওকে, দেখো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। ওকে, এটা দু রকম হয়, একটা হচ্ছে যে ম্যারাসমাস, একটা হচ্ছে কোয়াশিওরকর যেটা আছে সেখানে একটা বাচ্চার পেট ফুলে যাবে, অ্যাবডোমিনাল ইডিমা দেখা যাবে, আর এখানে শুধুমাত্র থিন স্লিম বাচ্চা হয়ে যাবে। এটা শুধুমাত্র থিন অ্যান্ড স্লিম বাচ্চা হবে। এখানে ম্যারাসমাস হচ্ছে যে প্রোটিন অ্যান্ড এনার্জি বোথ। এনার্জি মানে কি, কার্বোহাইড্রেট, এনার্জি, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এইটা অনলি প্রোটিন। কী রকম প্রোটিন, ভিসেরাল প্রোটিন যখনই শরীর থেকে বাইরে বেরিয়ে যায় তখনই ইডিমা হয়ে যায়। ভিসেরাল প্রোটিন যখনই শরীর থেকে বাইরে চলে যায় তখনই ইডিমা হয়ে যায়। ম্যারাসমাস হচ্ছে যে 1 বছরের কমের বাচ্চাদের হয়, 1 থেকে 5 বছরের বাচ্চাদের হয়। তবে এই সব কিছু নাই, কোশ্চেন তোমার ম্যারাসমাস কোয়াশিওকর থেকে একটাই আসবে, ম্যারাসমাসটা হচ্ছে যে অনলি প্রোটিন আর এনার্জি ম্যালনিউট্রিশন, আর কোয়াশিওকরটা অনলি প্রোটিন। এটা আমি কেমন করে মনে রেখেছিলাম, দেখো IJKLM, তাহলে এমটা হচ্ছে যে আলফাবেটিক্যালি যদি দেখি, আলফাবেটিক্যালি এমটা গ্রেটার দেন কে। ওকে, তাহলে এমটা যেহেতু বড় তাহলে এখানে বেশি ওয়ার্ড থাকবে। বেশি ওয়ার্ড মানে কি, এখানে প্রোটিনও থাকবে আর এনার্জিও থাকবে। কোয়াশিওকর আলফাবেটিক্যালি কেস ওয়ার্ডটা এমের কম, তাহলে এখানে শুধুমাত্র একটাই যে থাকবে সেটা হচ্ছে প্রোটিন। ওকে, হয়েছে, এইটাই হচ্ছে ব্যাপার। এতে ম্যারাসমাস আর কোয়াশিওকর এটাই ব্যাপার। যদি ছবি থাকে দেখবে একটা বাচ্চার পেটটা ফোলা আছে, ইডিমা আছে, তখন সেটা কোয়াশিওকর, আর নর্মাল সরু বাচ্চা তখন ম্যারাসমাসের প্রগনোসিস ভালো, মানে হচ্ছে ম্যারাসমাস যদি রোগ হয় তখন জাস্ট একটু খাবার দাবার ভালো খাওয়ালেই বাচ্চাটা সুস্থ হয়ে যায়, কিন্তু কোয়াশিওকর মানে বাচ্চারা কন্ডিশন খুব ডেঞ্জারাস হয়েছে। আর এখানে দু একটা ডিজিজ সম্পর্কে দেখে নিই, যেখানে ইম্পর্টেন্ট ডিজিজ হচ্ছে জন্ডিস। ঠিক আছে, জন্ডিস কেন হয়, ইয়েলোইশ ডিসকালারেশন, শরীরের মধ্যে ইয়েলোইশ ডিসকালারেশন হয়ে যাচ্ছে। ইয়েলোইশ ডিসকালারেশন কেন হয় না, বিলিরুবিন অথবা বিলিভার্ডিন এই যে দুটো কম্পোনেন্ট আছে, এই দুটো কম্পোনেন্ট যদি কোনো কারণে বেশি বেড়ে যায় তখন হচ্ছে যে আমার জন্ডিস হতে পারে। ওকে, বিলিরুবিন বা বিলিভার্ডিন এই দুটোর মধ্যে যদি কোনো কারণে বেশি বেড়ে যায় তখন জন্ডিস হতে পারে। জন্ডিসের কাজ কি না, যে জন্ডিসের কারণ কি, এই যে জন্ডিস হতে পারে। এবার আমাদের ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে ইনফেকশন কী কারণে হতে পারে, ইনফেকশন হতে পারে ভাইরাস, হেপাটাইটিস ভাইরাস কীরকম ইনফেকশন হতে পারে না, হেপাটাইটিস জাতীয় ভাইরাস, সেটা হচ্ছে হেপাটাইটিস ইনফেকশন। হেপাটাইটিস খুব কমন। ঠিক আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে,
ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল মানে প্যারাসাইট আর কি, প্যারাসাইট ইনফেকশন মানে হচ্ছে যতগুলো তোমার ওয়ার্ম আছে। কি কি ওয়ার্ম আছে তুমি জানো? টেপ ওয়ার্ম আছে, রাউন্ড ওয়ার্ম আছে, রাউন্ড ওয়ার্ম আছে, থ্রেড ওয়ার্ম আছে, যত রকম ওয়ার্ম আছে তার জন্য। এরপর জন্ডিস মানে শরীরতে ইয়েলোইশ ডিসকালারেশন হয়ে যাবে, বিলিরুবিন, বিলিভার্ডিন এরকম বাইল পিগমেন্টের জন্য। ভমিটিং তো তোমরাই জানো যে মুখ থেকে যে খাবার আছে সেই খাবারটা বাইরে বেরিয়ে যাওয়া, এটা এই রিফ্লেক্সটা কিসের মাধ্যমে কন্ট্রোল হয়? এই রিফ্লেক্সটা কন্ট্রোল হয় আমাদের মেডুলার মাধ্যমে, যেটা হচ্ছে ভমিটিং সেন্টার কোথায় আছে? ভমিটিং সেন্টার আছে ব্রেনের মধ্যে, মেডুলাতে আছে। ভমিটিং সেন্টার কোথায় আছে? না ব্রেনের মধ্যে, মেডুলাতে আছে ভমিটিং সেন্টার। ওকে, এই হয় যে নসিয়া হয়, তারপর হচ্ছে ফলোড বাই ভমিটিং। জেনারেলি জিআই ট্র্যাকে ইনফেকশনের জন্য নজিয়া হয়, তারপরে হচ্ছে ফলোড বাই ভমিটিং হয়। ওকে, এরপর হচ্ছে ডায়রিয়া আর কনস্টিপেশন পরীক্ষার সময় ডিসাইড কেমন করে করবে? জাস্ট একটা ওয়ার্ড দিয়ে। ডায়রিয়া মানে ডায়রিয়াতে অ্যাবনর্মাল ফ্রিকোয়েন্সি থাকবে, আর কনস্টিপেশনে ইরেগুলারিটি, এই ওয়ার্ডটা থাকবে। ঠিক আছে, ডায়রিয়া আর কনস্টিপেশন এই শব্দ দুটোর তুমি তো ডায়রিয়া কনস্টিপেশন জিনিসটা কি তুমি জানো, কিন্তু পরীক্ষার সময় আইডেন্টিফাই করার জাস্ট একটা উপায়, এই শব্দটা দেখে আইডেন্টিফাই করতে হবে। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে যদি ইরেগুলার থাকে, ইরেগুলার মানে কি? ইরেগুলার মানে পটিটা আসছে আটকে যাচ্ছে, ইরেগুলার ওয়ার্ডটা যদি থাকে তখন হচ্ছে যে ইরেগুলার বাউল মুভমেন্ট। ইরেগুলার যদি ওয়ার্ডটা থাকে তখন হচ্ছে যে কনস্টিপেশন। কারণ এগুলো নিটের জন্য এই রকমই কোশ্চেন আছে। ওয়ার্ডটা এনসিইআরটিতে লেখা আছে ইরেগুলার মানে ইরেগুলার, এবং ইরেগুলার ভুল লেখা নেই, অ্যাকচুয়ালি ইংলিশ নলেজ দিয়ে যদি বুঝতে চাও ইরেগুলার মানে কি, খাবারটা বাউল তোমার ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে আসছে আবার থেমে যাচ্ছে, আটকে যাচ্ছে, তার জন্য কনস্টিপেশন দেখা যাচ্ছে। তাহলে কনস্টিপেশন ইরেগুলার বাউল মুভমেন্ট। ওকে, ইরেগুলার বাউল মুভমেন্ট, ইরেগুলার ওয়ার্ডটা থাকলে কনস্টিপেশন। আর যদি ফ্রিকোয়েন্সিটা যদি অ্যাবনর্মাল হয়, অ্যাবনর্মাল ফ্রিকোয়েন্সি এই ওয়ার্ডটা যদি থাকে তখন হচ্ছে গিয়ে আমার ডায়রিয়া। এরপর হচ্ছে ইনডাইজেশন মানে কি? ফুড পয়জনিং। কোনো রকমের বাইরে তুমি খারাপ খাবার খেলে, স্পাইসি খাবার খেলে, ওভার ইটিং করলে তখন যে জিনিসটা হয় তখন সেটা ইনডাইজেশন বলা হচ্ছে। লাস্ট হচ্ছে ইনডাইজেশন মানে কি? যদি হচ্ছে কোনো স্পাইসি ফুড খেলে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ওভার ইটিং করলে ফুড পয়জনিং হয়ে গেল, ওভার ইটিং করলে ফুড পয়জনিং হলো, এক্সামের আগে টেনশন হলো, পয়জনিং হচ্ছে অ্যাংজাইটি হলো, এই সমস্ত যদি কেস হয়, অ্যাংজাইটি হলো। তারপর এনজাইম, শরীরের মধ্যে এনজাইমের কম আছে, ইনঅ্যাডেকুয়েট এনজাইম, এই সমস্ত কেসে যদি হয় তখন ইনডাইজেশন বলা হয়। এই ডেফিনেশনগুলো মনে রাখতে হবে। ডায়রিয়া যখন থাকবে অ্যাবনর্মাল ফ্রিকোয়েন্সি অফ বাউল মুভমেন্ট, ফ্রিকোয়েন্সি অফ বাইল মুভমেন্ট, বিওডাব্লিউএল হলে বাটি হয়ে যাচ্ছে, বিওডাব্লিউএল অ্যাবনর্মাল ফ্রিকোয়েন্সি অফ বাইল মুভমেন্ট। ওকে, ডায়রিয়া, কনস্টিপেশন, ইনডাইজেশন এই ওয়ার্ডটা থাকবে। স্পাইসি ফুড, অ্যাংজাইটি, ওভার ইটিং, ভমিটিং, মেডুলা, ঠিক আছে, এই সমস্ত ইম্পর্টেন্ট সেল আছে। এখানে আমি তোমাকে বলেছিলাম দেখো এই গবলেট সেল সিক্রেট করে মিউকাস, এইসব। আর কোনো এক্সট্রা পয়েন্ট মনে হচ্ছে এখানে কিছু নেই। ঠিক আছে, চলো আরেকবার দেখে নিই। এখানে আর কোনো মোটামুটি এক্সট্রা পয়েন্ট কিছু নেই। দেখো এখানে ডাইজেশন, অ্যাবনর্ম্যালিটি। আর এখানে তুমি মনে রাখবে যে লার্জ ইন্টেস্টাইনের কাজ কী? লার্জ ইন্টেস্টাইনের কাজ হচ্ছে ওয়াটার অ্যাবসর্পশন করা, ঠিক আছে, কোনো রকম ড্রাগস, কেমিক্যালস যেগুলো আছে সেই সমস্ত কিছু অ্যাবসর্পশন করা। সিগনিফিকেন্ট ডাইজেস্টিভ অ্যাক্টিভিটি নাই লার্জ ইন্টেস্টাইনে, কোনো রকম সিগনিফিকেন্ট অ্যাক্টিভিটি নাই, তবু ওয়াটার অ্যাবসর্ব করা, ড্রাগ অ্যাবসর্ব করা, বিভিন্ন জিনিস সিক্রেট করা, স্টুল যেগুলো আছে সেগুলোকে লুব্রিকেশন করা, এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের কাজ। তাহলে লার্জ ইন্টেস্টাইনের কাজ কি? লার্জ ইন্টেস্টাইনের কোনো সিগনিফিকেন্ট কাজ নেই, তবুও কাজ হচ্ছে যে লুব্রিকেশন অফ স্টুলের জাতীয় প্রোডাক্ট যেটা আছে সেটা লুব্রিকেশন করতে ওয়াটার অ্যান্ড ড্রাগ অ্যাবসর্পশনের কাজে লাগে। ঠিক আছে, এরপর তোমরা যাবে এনসিইআরটিটা পড়বে। আশা করি আমি এনসিইআরটির কোনো পয়েন্ট এমন নেই যেটা আমি কভার করিনি এই ডাইজেস্টিভ সিস্টেম থেকে। তবুও যদি কোনো টপিক তোমরা বুঝতে না পারো, তোমাদের কাছে আমার মোবাইল নাম্বার আছে, তো তোমরা আমাকে মেসেজ করতে পারো বা টেক্সট করতে পারো, এবং ভালো করে পড়াশোনা করো। আই হোপ তোমরা এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন তোমাদের পারবে না এরকম হবে না। তা সত্ত্বেও যদি তোমরা কোনো কোশ্চেন না পারো, ইউ আর ভেরি ফ্রি টু আস্ক মি। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।